Dear students, welcome to the National University online class during this pandemic. I feel proud to be the parts of this National University online video class lecture as a resource person. Please maintaining the health rules. Finance and Banking বিভাগের 4 বছর মেয়াদী বিবিএ অনার্স কোর্সের কোর্স কোড 21-24-05 কোর্স নেম প্রিন্সিপালস অফ মার্কেটিং এর একাদশ অধ্যায় দ্য গ্লোবাল মার্কেট প্লেস নিয়ে আলোচনা করব। আমি মোহাম্মদ খালেদ হাসান, লেকচারার, দৌলতপুর কলেজ, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়গুলো উপস্থাপন করব সেই বিষয়গুলো এক নজর দেখে নিই। প্রথমে আলোচনা করব গ্লোবাল মার্কেটিং টুডে নিয়ে, এরপর ডিসাইডিং ওয়েদার টু গো গ্লোবাল, তারপর ডিসাইডিং হুইচ মার্কেটস টু এন্টার, এরপর ডিসাইডিং হাউ টু এন্টার মার্কেট, ডিসাইডিং অন দ্য গ্লোবাল মার্কেটিং প্রোগ্রাম এবং সর্বশেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ডিসাইডিং অন দ্য গ্লোবাল মার্কেটিং অর্গানাইজেশন নিয়ে। আমি এই বিষয়গুলো পর্যায়ক্রমে তোমাদের সামনে উপস্থাপন করব বা আলোচনা করব। তোমরা সবাই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, প্রয়োজনে খাতায় নোট করে নিবে। আমরা আমাদের আলোচনা শুরু করছি। প্রথমে আছে গ্লোবাল মার্কেটিং টুডে, অর্থাৎ আজকের বিশ্বব্যাপী বাজারজাতকরণ। সমগ্র বিশ্বকে একই বাজার বা একক বাজার হিসেবে বিবেচনা করে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করাকে বিশ্বব্যাপী বাজারজাতকরণ বলে। অর্থাৎ বর্তমান গ্লোবালাইজেশনের যুগ, এই যুগে সমস্ত পৃথিবীকে একটি ভিলেজ হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। এখানে একটি সমগ্র বাজারকে বা বিশ্বকে একটি বাজার হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং যার মাধ্যমে বা এই বাজার হিসেবে আখ্যায়িত করে বাজারজাতকরণ কার্যক্রম পরিচালনা করাকেই গ্লোবাল মার্কেটিং বলা হচ্ছে। আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণের মাধ্যমে একটি দেশের উৎপাদিত পণ্য বিশ্বব্যাপী বাজারজাতকরণ করা সম্ভব হচ্ছে বা সহজ হচ্ছে। বর্তমানে সমগ্র বিশ্বের বাজারজাতকরণ দ্রুত গতিতে নাটকীয়ভাবে পরিবর্তন হওয়ার মূল কারণগুলো হলো দ্রুত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটছে, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমটা ইজি হয়ে যাচ্ছে। এরপর পরিবহন ব্যবস্থার উন্নয়ন, ট্রান্সপোর্টেশন সিস্টেমটাও সহজ হচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে, আধুনিকরণ হচ্ছে। সেই সাথে আর্থিক প্রবাহের ঊর্ধ্বগতি দেখা দিচ্ছে। প্রযুক্তির বিস্ময়কর উন্নতি বা ব্যবহার, অর্থাৎ আইসিটির ব্যবহারটা বেড়ে গেছে। সেই সাথে ক্রেতা বা ভোক্তার জীবনযাপনের আকাঙ্ক্ষাটা বা লিভিং স্ট্যান্ডার্ড, জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য পণ্যের প্রতি তাদের আকাঙ্ক্ষাটা বৃদ্ধি পাচ্ছে, যার ফলশ্রুতিতে আন্তর্জাতিক বাণিজ্যের দ্রুত সম্প্রসারণের পাশাপাশি সমগ্র বিশ্ব একটি বাজারে পরিণত হচ্ছে। এখন আমরা আলোচনা করব ডিসাইডিং ওয়েদার টু গো গ্লোবাল, অর্থাৎ বিশ্ব বাজারে ঢুকবে কি না সে ব্যাপারে সিদ্ধান্ত। অর্থাৎ একটি কোম্পানি তার উৎপাদিত পণ্য নিয়ে বিশ্ব বাজারে বাজারজাতকরণ করবে কিনা বা সেই বাজারে ঢুকবে কিনা সেটা নিয়ে আলোচনা করব। টিকে থাকার জন্য প্রত্যেক কোম্পানিকে বৈশ্বিক বাজারে প্রবেশ করতে হবে এমন কোনো কথা নেই। যেমন অনেক কোম্পানি আছে যারা স্থানীয়ভাবে ব্যবসা করে এবং সফলতা অর্জন করছে। যেসব কোম্পানি বিশ্ববাজারে ঢুকতে চায় তাদের সফলতা পেতে হলে অবশ্যই বিশ্বব্যাপী প্রতিযোগিতা করতে হবে বা বিশ্বব্যাপী প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। সেই সাথে বিদেশি ভাষা জানতে হবে, বিদেশের আইন কানুন জানতে হবে, সেই দেশের রাজনীতি সম্পর্কে অবগত হতে হবে, মুদ্রার যে প্রতিনিয়ত ওঠানামা করছে বা মুদ্রার যে অনিশ্চয়তা আছে এবং ওই দেশের সংস্কৃতি সম্পর্কে তাকে একটা ধারণা লাভ করতে হবে। নিম্নে বিশ্ববাজারে ঢোকার সিদ্ধান্তগুলো উপস্থাপন করা হলো। প্রথম সিদ্ধান্ত আছে কাউন্টার অ্যাটাক, অর্থাৎ পাল্টা আক্রমণ। এক্ষেত্রে কোম্পানি যে বাজারে ঢুকবে সেই বাজারের স্থানীয় বা সেই বাজারে প্রচলিত যে পণ্য দ্রব্য আছে সেই পণ্যের চাইতে পণ্যের গুণগত মান এবং পণ্যের গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং পণ্যের মূল্যটা কমাতে হবে। কমানোর পরেই সেই দেশের বাজারে ঢুকতে হবে বা সেই দেশের পণ্যের সাথে
প্রতিযোগিতা করতে হবে বা সেই দেশের পণ্যকে অ্যাটাক করে সেই দেশের মার্কেটটাকে দখল করতে হবে। তাহলে বিদেশের বাজারে ঢুকতে গেলে এই সিদ্ধান্তটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এরপর আছে হায়ার প্রফিট অপরচুনিটি, অর্থাৎ উচ্চ মুনাফা অর্জন। অভ্যন্তরীণ বাজারে ব্যবসা করে কোম্পানি যে পরিমাণ মুনাফা অর্জন করছে, বিদেশের বাজারে যদি ব্যবসা করে সেই পরিমাণ মুনাফা অর্জিত হয়, তাহলে বিদেশের বাজারে ঢোকার প্রয়োজন নাই। তাই বিদেশের বাজারে ঢুকতে গেলে ওই দেশে অবশ্যই সর্বোচ্চ বা উচ্চ মুনাফা পাওয়ার সুযোগ থাকতে হবে, অন্যথায় বিদেশের বাজারে ঢোকার দরকার নেই। এক্সপানশন অফ মার্কেট, তৃতীয় সিদ্ধান্ত, অর্থাৎ বাজার সম্প্রসারণ। এখানে বাজার সম্প্রসারণ বলতে ক্রেতার সংখ্যা বৃদ্ধি করাকে বোঝানো হচ্ছে। বাজারজাতকারী কোম্পানি দেশীয় বাজারে ক্রেতার সংখ্যা বৃদ্ধির পাশাপাশি যদি সে বিদেশের বাজারে সংশ্লিষ্ট পণ্যের ক্রেতার সংখ্যা বৃদ্ধি করতে চায়, তাহলে সে বিদেশের বাজারে ঢোকার সিদ্ধান্ত গ্রহণ করবে, অন্যথায় বিদেশের বাজারে ঢোকার সিদ্ধান্ত গ্রহণ করা দরকার নাই। এরপর আছে রিডিউসিং ডিপেন্ডেন্ট অন ওয়ান মার্কেট, একটি বা একক বাজারের উপর নির্ভরশীলতা হ্রাস। অনেক সময় একক বাজারের উপর নির্ভরশীলতা থাকলে সেই বাজারের বিভিন্ন কারণে ক্ষতি হলে কোম্পানির আর্থিক ক্ষতি দেখা দেয়। তাই একটি বাজারের উপরে নির্ভরশীলতা কমায় যদি বিশ্বের বিভিন্ন বাজারে পণ্যটি বিক্রয় করা হয়, তাহলে কোম্পানির আর্থিক ঝুঁকির পরিমাণটা অনেক কমে যায়, কারণ একই সাথে সমগ্র বাজারে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। একটি বাজারে ক্ষতি হলে অন্য বাজারে লাভ দিয়ে সেটা পুষিয়ে নেওয়া সম্ভব হয়ে থাকে। এরপর আছে এক্সপান্ডিং কাস্টমার ইন অ্যাব্রোড, বিদেশে গ্রাহক সম্প্রসারণ, অর্থাৎ বিদেশে বাজারে বর্তমান গ্রাহকের চাইতে যদি গ্রাহকের সংখ্যা আরও বৃদ্ধি করতে চাই, তাহলে প্রতিনিয়ত গ্রাহকের সংখ্যা বৃদ্ধির জন্য প্রচেষ্টা চালাতে হবে। তবে একটি কোম্পানির পক্ষে অসংখ্য গ্রাহকদের সেবা প্রদান করা একই সাথে সম্ভব নয়। তাই কোম্পানির উচিত তার সামর্থ্য এবং প্রয়োজন অনুযায়ী গ্রাহকের সংখ্যা বৃদ্ধি করার কর্মসূচি গ্রহণ করা। তাই বিদেশের বাজারে ঢুকতে হলে সংশ্লিষ্ট যে 5টি সিদ্ধান্ত এখানে আলোচনা করা হলো, এই সিদ্ধান্তগুলোকে বিবেচনায় রেখেই বা মূল্যায়ন করেই বিদেশের বাজারে ঢোকার সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এরপর আমরা আলোচনা করব ডিসাইডিং হুইচ মার্কেট টু ইন্টার, অর্থাৎ কোন বাজারে প্রবেশ করবে সে সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পণ্যের বাজার আছে, কোন বাজারটি বাজারজাতকারীর জন্য অনুকূল হবে বা কোন বাজারে প্রবেশ করবে সেই সম্পর্কে এখন আলোচনা করব। বৈশ্বিক বাজারে প্রবেশের আগে কোম্পানিকে অবশ্যই তার বিশ্বব্যাপী বাজারজাতকরণের উদ্দেশ্য এবং নীতিমালা সঠিকভাবে জানার চেষ্টা করা উচিত। অর্থাৎ কোম্পানিকে অবশ্যই বিশ্বব্যাপী বাজারজাতকরণ করতে হলে তার বাজারজাতকরণের উদ্দেশ্য এবং নীতিমালাগুলো জানতে হবে। কেননা বিশ্বব্যাপী বাজারজাতকরণের মাধ্যমে বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করা হলেও সকল দেশে রপ্তানি করা লাভজনক নাও হতে পারে। তাছাড়া কোম্পানির পক্ষে সকল দেশে একসাথে রপ্তানি করা সম্ভব হয় না। তাই কোম্পানিকে কোন কোন দেশের সাথে বিশ্বব্যাপী বাজারজাতকরণ করবে এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। নিম্নে বিশ্বব্যাপী বাজারে প্রবেশের সিদ্ধান্তসমূহ বর্ণনা করা হলো। প্রথম যে সিদ্ধান্ত সেটি হলো ডিফাইন গ্লোবাল মার্কেটিং অবজেক্টিভস অ্যান্ড পলিসিস, অর্থাৎ বিশ্বব্যাপী বাজারজাতকরণের উদ্দেশ্য ও নীতি সংজ্ঞায়িতকরণ করা। বিশ্বব্যাপী বাজারে প্রবেশের পূর্বে কোম্পানিকে অবশ্যই বিশ্বব্যাপী বাজারজাতকরণের উদ্দেশ্য এবং নীতিমালা সংজ্ঞায়িত বা নির্দিষ্টকরণ করতে হবে। এক্ষেত্রে কোম্পানি প্রথমেই কি পরিমাণ বিক্রয় করতে আগ্রহী তা স্থির করতে হবে। তবে অধিকাংশ কোম্পানি বিদেশে অল্প পরিমাণ বিক্রয়ের মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম আরম্ভ করে। আবার কিছু কিছু কোম্পানি এক্ষেত্রে বৃহত্তর পরিকল্পনা গ্রহণ করে থাকে, ফলে কোম্পানির পক্ষে বিশ্বব্যাপী বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করা সহজ হয়। এরপর আছে চুজিং হাউ মেনি কান্ট্রিজ ইটস ওয়ান্টস টু মার্কেটিং, অর্থাৎ বাজারে প্রবেশকারী দেশের সংখ্যা পছন্দ করেন। অর্থাৎ বিশ্বের কোন কোন দেশের সাথে পণ্য বাজারজাতকরণ করবে সেই দেশগুলোকে পছন্দ করতে হবে। বিশ্বে অনেকগুলো দেশ আছে, সবগুলো দেশের সাথে বাজারজাতকরণ করবে না কয়েকটি দেশের সাথে বাজারজাতকরণ করবে সেই দেশগুলোকে পছন্দ করতে হবে।
কোম্পানি কতগুলো দেশে বিশ্বব্যাপী সম্পৃক্ত হবে তা অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে কোনো কোম্পানি কয়েকটি দেশের সাথে তাদের বাজারজাতকরণ কার্যক্রম সম্পাদন করে, আবার কতগুলো কোম্পানি বিশ্বব্যাপী পণ্য বাজারজাতকরণ করে থাকে। 3 নম্বর সিদ্ধান্ত আছে ডিটারমাইনিং টাইপস অফ কান্ট্রিজ, দেশের ধরন নির্ধারণ, অর্থাৎ কোন ধরনের দেশের সাথে পণ্য নিয়ে বাজারজাতকরণ করবে। কোম্পানি কোন ধরনের দেশে পণ্য বা সেবা বাজারজাতকরণ করতে আগ্রহী তা নির্ধারণ করতে হবে। সাধারণত একটি দেশের পণ্য ভৌগোলিক উপাদান, আয়, জনসংখ্যা, রাজনৈতিক পরিস্থিতি, প্রযুক্তিগত স্তর ইত্যাদির কারণে একটি দেশ বাজারজাতকারীর নিকট গ্রহণযোগ্য হতে পারে, আবার নাও হতে পারে। তাই বিশ্বের সকল দেশে পণ্য বাজারজাতকরণের সিদ্ধান্ত নিতে পারে না। এক্ষেত্রে বাজারজাতকারী কতিপয় দেশে বা বিশ্বের একাংশকে পণ্য বাজারজাতকরণের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচন করতে পারে। এর ফলে কোম্পানির সফলতার সাথে বিশ্বব্যাপী বাজারজাতকরণে প্রবেশ করতে সক্ষম হয়। তাই কোন বাজারে প্রবেশ করবে এই সিদ্ধান্ত নিতে গেলে আমি যে সিদ্ধান্ত 3টি আলোচনা করলাম, এই সিদ্ধান্ত 3টিকে ভালোভাবে বিশ্লেষণ করতে হবে এবং পরবর্তীতে বিশ্লেষণ করার পরে কোন বাজার থেকে সবচেয়ে বেশি দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়া যাচ্ছে সেই বাজারটা নির্বাচন করতে হবে। নির্বাচন করার পরে সেই বাজারে প্রবেশ করতে হবে বা সেই বাজারে মূলধন বিনিয়োগ করতে হবে। এখন আমরা আলোচনা করব ডিসাইডিং হাউ টু এন্টার দ্য মার্কেট, অর্থাৎ বাজারে কিভাবে প্রবেশ করতে হবে তার সিদ্ধান্তসমূহ। আমরা এর আগে আলোচনা করলাম বাজারে প্রবেশ করবে কিনা বা ঢুকবে কিনা সেটা নিয়ে। তারপরে আলোচনা করলাম কোন ধরনের বাজারে প্রবেশ করবে সেটা নিয়ে। এখন আলোচনা করব বাজারে কিভাবে প্রবেশ করবে তার সিদ্ধান্তসমূহ নিয়ে। অর্থাৎ এর আগে আলোচনা করলাম কোন ধরনের বাজারে প্রবেশ করবে, আর সেই বাজারে যদি প্রবেশ করতে হয় তাহলে কি ধরনের কৌশল বা সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, সেই কৌশল বা সিদ্ধান্তগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। একটি কোম্পানিকে বৈশ্বিক বাজারজাতকরণে প্রবেশ করতে হলে তাকে কতগুলো পদ্ধতি অনুসরণ করতে হয়। কেননা নিজের দেশে পণ্য বাজারজাতকরণ করা এবং বিদেশের বাজারে পণ্য বাজারজাতকরণ করা সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট। তাই বিশ্বব্যাপী বাজারজাতকরণে প্রবেশ করতে হলে একটি কোম্পানিকে নিম্নলিখিত কৌশলগুলো অনুসরণ করতে হবে, যা নিম্নের চিত্রের মাধ্যমে দেখানো হলো। প্রথমে আছে রপ্তানি। এখানে 3টা কৌশলের কথা বলা হয়েছে। প্রথমে আছে রপ্তানি, তারপর আছে যৌথ কারবার, তারপর আছে সরাসরি বিনিয়োগ। রপ্তানির মধ্যে আছে পরোক্ষ রপ্তানি, প্রত্যক্ষ রপ্তানি। যৌথ কারবারের মধ্যে আছে লাইসেন্স প্রদান, চুক্তিভিত্তিক উৎপাদন, ব্যবস্থাপনা চুক্তি, যৌথ মালিকানা। এবং ডাইরেক্ট ইনভেস্টমেন্টের মধ্যে আছে সংযোজন সুবিধা, উৎপাদন সুবিধা। এই 3টি কৌশলের সাথে কমিটমেন্ট, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং মুনাফার সম্ভাবনার হারের বিভিন্ন ধরনের পার্থক্য লক্ষ্য করা হয়ে থাকে। অর্থাৎ রপ্তানির ক্ষেত্রে ঝুঁকি নিয়ন্ত্রণ মুনাফার যেরকম হবে, যৌথ কারবার সরাসরি বিনিয়োগের ক্ষেত্রে সেরকম নাও হতে পারে। এই বিষয়গুলো আমরা এখন পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমে আলোচনা করব এক্সপোর্টিং অর্থাৎ রপ্তানি নিয়ে। নিজ দেশে উৎপাদিত পণ্য কোম্পানি নিজে অথবা বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে বিদেশের বাজারে বিক্রয়ের ব্যবস্থা করাকে রপ্তানি বলে। এটি বিশ্বব্যাপী বাজারে প্রবেশের ক্ষেত্রে সবচেয়ে সহজ কৌশল, কেননা এতে অন্যান্য কৌশলের তুলনায় বিনিয়োগ ও ঝুঁকির পরিমাণ কম থাকে। এছাড়া কোম্পানি অভ্যন্তরীণ বাজারের জন্য যে পণ্য উৎপাদন করে তাই বিদেশের বাজারে সেই পণ্যই রপ্তানি করে। এক্ষেত্রে কোম্পানি পণ্য সারি, সংগঠন, বিনিয়োগ বা মিশনের তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যায় না। তাই অধিকাংশ কোম্পানি যারা প্রাথমিক পর্যায়ে বিশ্বব্যাপী বাজারজাতকরণে অংশগ্রহণ করতে চায় তারা এই কৌশল অনুসরণ করে থাকে। রপ্তানির মধ্যে সাধারণত 2টা কৌশল আছে, একটা আছে ইনডাইরেক্ট এক্সপোর্টিং
মানে পরোক্ষ রপ্তানি হলো কোনো কোম্পানি বিশ্বব্যাপী বাজারজাতকরণে নিয়োজিত প্রতিনিধি বা মধ্যস্থকারীর মাধ্যমে রপ্তানি কার্যক্রম পরিচালনা করে, অর্থাৎ নিজে রপ্তানি না করে বিভিন্ন এজেন্ট বা প্রতিনিধির মাধ্যমে রপ্তানি কার্যক্রম পরিচালনা করে। আর ডাইরেক্ট এক্সপোর্টিং এ আছে প্রতিনিধি বা এজেন্টের মাধ্যমে রপ্তানি কার্যক্রম পরিচালনা না করে কোম্পানি বিদেশে বিক্রয় শাখা বা বিক্রয় বিভাগ এর মাধ্যমে সরাসরি রপ্তানি কার্যক্রম পরিচালনা করে থাকে। দ্বিতীয় কৌশল আছে জয়েন্ট ভেঞ্চার, মানে যৌথ কারবার বা যৌথ উদ্যোগ। বৃহদায়তন ব্যবসায়িক উদ্দেশ্যে স্বাগতিক দেশের কোম্পানি এবং বিদেশি কোম্পানি একত্রিত হয়ে সরাসরি বিশ্বব্যাপী বাজারজাতকরণ পরিচালনা করলে তাকে যৌথ উদ্যোগ বা যৌথ কারবার বলে। এক্ষেত্রে স্বাগতিক দেশ এবং যে কোম্পানি ওই দেশে পণ্য রপ্তানি করতে চাচ্ছে তারা একত্রিত হয়ে তাদের বাজারজাত কার্যক্রম পরিচালনা করে থাকে। এই পরিচালনার মধ্যে সাধারণত 3টা কৌশল থাকে, 5টা কৌশল থাকে। সেই 5টি কৌশল নিয়ে এখানে আলোচনা করলাম। এক নম্বরে আছে লাইসেন্সিং। 4টা কৌশল আছে, সরি। এখানে আছে লাইসেন্সিং, মানে ট্রেডমার্ক, প্যাটেন্ট, ব্যবসায় গোপনীয়তা বা কোনো নির্দিষ্ট সম্পদ অর্থের বিনিময়ে কোনো কোম্পানিকে বাজারজাতকরণ করার অধিকারকে চুক্তির মাধ্যমে অনুমতি দেওয়া হলে তাকে লাইসেন্সিং বলে। কোম্পানি মূলধনের পরিমাণ কম থাকে কিংবা আমদানি নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্বব্যাপী বাজারে প্রবেশের পথ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, তখন বিশ্বব্যাপী বাজারে প্রবেশের জন্য সহজ কৌশল হিসাবে লাইসেন্সিং ব্যবস্থা গৃহীত হয়। এই কৌশলের মাধ্যমে একটি নির্দিষ্ট ফি বা রয়্যালটি প্রদানের মাধ্যমে মূল কোম্পানি অপর একটি কোম্পানিকে তার উৎপাদন প্রক্রিয়া, ট্রেডমার্ক, প্যাটেন্ট, ব্যবসার গোপনীয়তা বা অন্যান্য উপাদান ব্যবহারের অধিকার দিয়ে থাকে। এরপর আছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, মানে চুক্তিভিত্তিক উৎপাদন। কোনো প্রতিষ্ঠান যখন বিশ্বব্যাপী বাজারে উপস্থাপনের জন্য পণ্য উৎপাদন বা সেবা সরবরাহের জন্য উৎপাদকের সাথে চুক্তিবদ্ধ হয় তখন তাকে চুক্তিভিত্তিক উৎপাদন বলে। এই কৌশলের মাধ্যমে সুনামধারী কোম্পানিগুলো খুব সহজে শ্রমিক সংগ্রহ, আমদানি শুল্ক হ্রাস এবং সস্তায় পর্যাপ্ত কাঁচামাল সংগ্রহ করতে পারে। এরপর আছে জয়েন্ট ম্যানেজমেন্ট কন্ট্রাক্টিং, মানে ব্যবস্থাপনা ভিত্তিক চুক্তি। উৎপাদন প্রক্রিয়া এবং ব্যবস্থাপনাগত সুবিধা প্রদান করে যৌথ উদ্যোগ পণ্য বা সেবা বিশ্বব্যাপী বাজারে চুক্তির ভিত্তিতে ব্যবসায় কার্যক্রম পরিচালনা করলে তাকে ব্যবস্থাপনা চুক্তিভিত্তিক বলা হয়। ব্যবস্থাপনা ভিত্তিক চুক্তি বলা হয়। এই কৌশলের মাধ্যমে প্রতিষ্ঠানের পরিচালকগণ তাদের কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন করতে পারে বলে প্রতিষ্ঠানের পক্ষে বিশ্বব্যাপী বাজারে প্রবেশ করা সহজ হয়। সর্বশেষে আছে জয়েন্ট ওনারশিপ, যৌথ মালিকানা। কোনো কোম্পানি বৈদেশিক বিনিয়োগকারীর যৌথ উদ্যোগ এবং নিয়ন্ত্রণে একটি স্থানীয় ব্যবসা গঠন করলে তাকে যৌথ মালিকানা বলে। সাধারণত অর্থনৈতিক বা রাজনৈতিক কারণে যৌথ মালিকানা ভিত্তিক কোম্পানির উদ্ভব হয়ে থাকে। সর্বশেষ 3 নম্বর সিদ্ধান্ত বা কৌশল হচ্ছে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, মানে প্রত্যক্ষ বিনিয়োগ। বৈশ্বিক বাজারে ঢোকার সবচেয়ে বড় উপায় হলো সরাসরি বিনিয়োগ। এর মাধ্যমে বিদেশে উৎপাদন সুবিধার উন্নয়ন করা যায়। এক্ষেত্রে কোনো কোম্পানি যদি রপ্তানিতে অভিজ্ঞতা অর্জন করে এবং বিদেশি বাজার যদি বড় হয় তবে উৎপাদনে অনেক সুবিধা পাওয়া যায়, কেননা কোম্পানির সস্তা শ্রমিক, কাঁচামাল, বিদেশি বিনিয়োগ, সরকারের সর্বোচ্চ সুবিধা, শুল্ক সুবিধা ইত্যাদি কারণে উৎপাদন ব্যয় কমাতে পারে। একটি কোম্পানি ইচ্ছামাফিক উপরোক্ত
একাধিক পদ্ধতি অনুসরণ করে বিদেশের বাজারে প্রবেশ করতে পারে। অর্থাৎ বিদেশের বাজারে যদি প্রবেশ করতে হয় তাহলে 3টি কৌশলের যে কোনো একটি কৌশল অথবা একাধিক কৌশলের মাধ্যমে বিদেশের বাজারে পণ্য রপ্তানি বা বাজারজাত কার্যক্রম পরিচালনা করতে পারে। এরপরে আছে ডিসাইডিং অন দ্য গ্লোবাল মার্কেটিং প্রোগ্রাম, অর্থাৎ বিশ্বব্যাপী বাজারজাতকরণ কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণ। কোনো কোম্পানি অভ্যন্তরীণ বাজারে সফলতা অর্জন করলেই যে বিশ্বব্যাপী বাজারে সফলতা অর্জন করবে এমন কোনো নিশ্চয়তা নেই, কেননা অভ্যন্তরীণ বাজারজাতকরণ কৌশল এবং বিশ্বব্যাপী বাজারজাতকরণ কৌশলের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। ফলে বিশ্বব্যাপী বাজারজাতকরণের জন্য নতুন নতুন বাজারজাতকরণ কৌশল তৈরি করতে হয়। নিম্নে বিশ্বব্যাপী বাজারজাতকরণের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় কৌশলগত পরিকল্পনা বা বাজারজাতকরণ মিশ্রণ আলোচনা করা হলো। বাজারজাতকরণ মিশ্রণের 4টা উপাদান, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই 4টা উপাদান এখানে আলোচনা করা হলো। প্রথমে আছে প্রোডাক্ট। কোম্পানি বিশ্বব্যাপী বাজারজাতকরণের জন্য পণ্য বাজারজাতকরণে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করে থাকে, কেননা বিশ্বব্যাপী বাজারে জনগণের রুচি, মূল্যবোধ, পছন্দ, রাজনৈতিক পরিস্থিতি ইত্যাদি অনুযায়ী পণ্যের রং, ডিজাইন এবং পণ্য প্যাকেজিং করা প্রয়োজন। তবে মৌলিক পণ্যের ক্ষেত্রে বড় ধরনের বৈশিষ্ট্যগত পরিবর্তন করতে হয় না। পণ্য সম্পর্কে ওয়ারেন জে কিগান বিশ্বব্যাপী বাজারে পণ্য সম্পর্কিত এবং পরবর্তীতে প্রমোশন সম্পর্কিত বিষয়কে উপযোগী করে তোলার 5টি বিকল্প কৌশলের বর্ণনা দিয়েছেন। তার মধ্যে প্রথম যেটি আছে স্টেট প্রোডাক্ট এক্সটেনশন, সরাসরি পণ্য বর্ধিতকরণ। অভ্যন্তরীণ বাজারে অন্তর্ভুক্ত পণ্যের কোনো পরিবর্তন না করে হুবহু একই পণ্য বিদেশি বাজারে রপ্তানি করে বাজার বৃদ্ধি করাকে সরাসরি পণ্য বর্ধিতকরণ বলে। এই কৌশলের মূল কথা হলো বিশ্বব্যাপী একই পণ্য এবং একই প্রমোশন ব্যবস্থা গ্রহণ করা হয়। এরপর আছে কমিউনিকেশন অ্যাডাপশন, অর্থাৎ যোগাযোগ অভিযোজন। একই পণ্য কিন্তু অভিযোজনকৃত প্রমোশনের ব্যবস্থা করে বিদেশের বাজার চাহিদা পূরণ করে যে কৌশল প্রয়োগ করা হয় তাকে কমিউনিকেশন অ্যাডাপশন বলে। এরপর আছে প্রোডাক্ট অ্যাডাপশন। প্রোডাক্ট অ্যাডাপশন পণ্য অভিযোজন। স্থানীয় বাজারে চাহিদা পূরণ করার স্বার্থে পণ্যের পরিবর্তন এনে সামঞ্জস্য বিধান করাকে পণ্য অভিযোজন বলে। সাধারণত এই কৌশল প্রয়োগের ক্ষেত্রে গবেষণা, উন্নয়ন ব্যয় এবং কারিগরি ও উৎপাদন ব্যয় জড়িত থাকে। এরপর আছে ডুয়েল অ্যাডাপশন, যৌথ অভিযোজন। যখন বিদেশের বাজারে পণ্য বাজারজাতকরণের জন্য পণ্য ও প্রমোশন উভয়ই পরিবর্তন করে যে কৌশল প্রয়োগ করা হয় তাকে যৌথ অভিযোজন বলে। সাধারণত এই কৌশলে বিদেশের বাজারের সাথে সামঞ্জস্য রক্ষা করে পণ্য ও প্রমোশন পরিবর্তন করা হয়। সর্বশেষে যেটি আছে প্রোডাক্ট ইনভেনশন, মানে পণ্য উদ্ভাবন। বিদেশের বাজারের চাহিদার প্রেক্ষিতে নতুন পণ্য বা সেবা উন্নয়ন করার কৌশলকে পণ্য উদ্ভাবন বলে। এক্ষেত্রে কোম্পানি বিদেশের বাজারের চাহিদার সাথে সামঞ্জস্য বিধান করে পণ্য উন্নয়ন কিংবা পুনরায় উন্নয়ন করতে পারে। যেমন কম আয়সম্পন্ন বাজারের জন্য একটি কোম্পানি স্বল্প ব্যয়ে রঙিন টেলিভিশন বাজারজাতকরণ করতে পারে। এভাবে এই কৌশলের মাধ্যমে বিভিন্ন দেশের ক্রেতাদের চাহিদা মেটানো সম্ভব হয়ে থাকে। এরপর আছে বাজারজাতকরণ মিশ্রণের দ্বিতীয় উপাদান প্রাইস। বিশ্বব্যাপী বাজারজাতকরণে মূল্য নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের উপাদান প্রভাব বিস্তার করে থাকে। তাই মূল্য নির্ধারণের কৌশল একটি জটিল প্রক্রিয়া। সাধারণত কোম্পানি মূল্য নির্ধারণের নিম্নোক্ত কৌশল সমূহ ব্যবহার করে থাকে। প্রথমে আছে ইউনিফর্ম প্রাইস অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বব্যাপী একই মূল্য। কোম্পানি বিশ্বব্যাপী বাজারের জন্য একই মূল্য নির্ধারণ করতে পারে। এই ধরনের কৌশলের মাধ্যমে মূল্য নির্ধারণ করলে ধনী দেশগুলোর পক্ষে মূল্য বেশি না হলে দরিদ্র দেশগুলোর জন্য মূল্য অত্যাধিক বলে বিবেচিত হয়ে থাকে। এরপর আছে অ্যাফোর্ডেবল প্রাইসিং, বহনযোগ্য মূল্য। যে দেশের ক্রেতারা যতটুকু মূল্য প্রদান করতে পারে
তার ভিত্তিতে মূল্য নির্ধারণ করাকে বহনযোগ্য মূল্য বলে। এরপর আছে স্ট্যান্ডার্ড মার্ক আপ। কোম্পানি কোনো দেশের ব্যয়ের উপর স্ট্যান্ডার্ড মার্ক আপ ধার্য করে মূল্য নির্ধারণ করলে তাকে স্ট্যান্ডার্ড মার্ক আপ মূল্য নির্ধারণ বলে। এ কৌশলের মাধ্যমে মূল্য নির্ধারণ করা হলে কোনো দেশের অতিরিক্ত মূল্য হিসাবে বিবেচিত হতে পারে। এরপর আছে কস্ট প্লাস প্রাইসিং, ব্যয় যোগ মূল্য। বিশ্বব্যাপী বাজারে ব্যয় যোগ মূল্য নির্ধারণ বহু প্রচলিত একটি কৌশল। এক্ষেত্রে অভ্যন্তরীণ মূল্য অপেক্ষা বৈদেশিক বাজারে পণ্যের মূল্য বেশি হয়ে থাকে। এর মূল কারণ হলো পরিবহন ব্যয়, শুল্ক, দীর্ঘ বন্টন প্রণালী, বিনিময় হারের অস্থিতিশীলতা ইত্যাদি। সর্বশেষে যেটি আছে ডাম্পিং। কোম্পানি যখন ব্যয়ের চেয়ে কম মূল্যে বা দেশীয় বাজারের চেয়ে কম মূল্যে বিদেশে পণ্য বাজারজাতকরণ করে তখন তাকে ডাম্পিং বলে। সাধারণত প্রতিযোগিতার সুবিধা অর্জন কিংবা পুরাতন মডেলের পণ্য বিক্রয়ের জন্য এ ধরনের কৌশল অবলম্বন করা হয়ে থাকে। এরপর আছে বাজারজাতকরণ মিশ্রণের তৃতীয় উপাদান ডিস্ট্রিবিউশন চ্যানেলস। বিশ্বব্যাপী বাজারজাতকরণে একজন উৎপাদনকারী এক দেশে পণ্য উৎপাদন করে ক্রেতা বা ভোক্তা অন্য দেশে তা ভোগ করে। এক্ষেত্রে বিভিন্ন দেশের ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়ার জন্য বাজারজাতকারীরা গ্লোবাল ভ্যালু ডেলিভারি নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলে। সর্বশেষ উপাদান আছে প্রমোশন। প্রমোশনের বিভিন্ন হাতিয়ারগুলোর মধ্যে বিশ্বব্যাপী বাজারজাতকরণে বিজ্ঞাপনই বেশি ব্যবহৃত হয়ে থাকে। বর্তমানে সারা বিশ্বের জন্য প্রায় একই ধরনের বিজ্ঞাপন কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে, যদিও পূর্বে প্রতিটি দেশের জন্য পৃথক পৃথক বিজ্ঞাপন কর্মসূচি প্রণয়ন করা হতো। তাই সর্বশেষে বলা যায়, একটি কোম্পানি বিশ্বব্যাপী বাজারজাতকরণ কর্মসূচি প্রণয়নে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বাজারজাতকরণ মিশ্রণের সাথে এমনভাবে অভিযোজন করতে হবে যাতে পণ্য বাজারজাতকরণে কোনো সমস্যা না হয় এবং বাজারজাতকরণ সিদ্ধান্ত সঠিক হয়। সর্বশেষে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ডিসাইডিং অন দ্য গ্লোবাল মার্কেটিং অর্গানাইজেশন, অর্থাৎ বিশ্বব্যাপী বাজারজাতকরণ সংগঠন সিদ্ধান্ত গ্রহণ। একটি কোম্পানি বিশ্বব্যাপী বাজারজাতকরণ কার্যক্রম বা ব্যবস্থাপনা সংগঠন সাধারণত তিনটি উপায়ে সম্পন্ন করতে পারে, যা নিম্নে বর্ণনা করা হলো। প্রথমটা আছে এক্সপোর্ট ডিপার্টমেন্ট। একটি কোম্পানি জাহাজে মালামাল বোঝাইয়ের মাধ্যমে বিশ্বব্যাপী বাজারজাতকরণে প্রবেশের প্রাথমিক কাজ শুরু করে থাকে। এক্ষেত্রে যদি কোম্পানির রপ্তানি বৃদ্ধি পায় তবে একজন বিক্রয় ব্যবস্থাপক এবং কয়েকজন সহকারী নিয়ে একটি আলাদা রপ্তানি বিভাগ স্থাপন করা হয়। পরবর্তীতে এই বিভাগ ধীরে ধীরে বিভিন্ন ধরনের বাজারজাতকরণ সেবা প্রদান করতে আরম্ভ করবে। এতে কার্যকরভাবে ব্যবসায়িক কার্যক্রম সম্পাদিত হয়। তবে কোম্পানি যৌথ উদ্যোগ বা সরাসরি বিনিয়োগ কার্যক্রম গ্রহণ করলে এই ব্যবস্থা অকার্যকর হয়ে পড়ে। এরপরে আছে গ্লোবাল ডিপার্টমেন্ট, বিশ্বব্যাপী বিভাগ। একটি কোম্পানি একাধিক বিশ্ববাজারে জড়িত হতে পারে। একটি কোম্পানি কোন দেশে রপ্তানি, কোন দেশে লাইসেন্স, কোন দেশে যৌথ কারবার, কোন দেশে নিজস্ব অধীনস্থ কোম্পানি স্থাপন করে। ফলে আগে হোক আর পরে হোক কোম্পানি একটি আন্তর্জাতিক বিভাগ স্থাপন করতে হবে যেন সুষ্ঠুভাবে বিশ্বব্যাপী কার্যক্রম ব্যবস্থাপনা করা যায়। সর্বশেষে যে জিনিসটি আছে সেটি হলো গ্লোবাল অর্গানাইজেশন। কিছু প্রতিষ্ঠান দেখতে পাওয়া যায় যারা আসলেই আন্তর্জাতিক বিভাগ অতিক্রম করে গ্লোবাল অর্গানাইজেশনে পরিণত হয়েছে। তারা নিজেদের পণ্য বিদেশে বিক্রয় করে এমন মনে করে না, তারা নিজেদের সারা বিশ্বের বাজারই মনে করে। অর্থাৎ তারা পুরো পৃথিবীটিকেই, সমস্ত বিশ্বটাকেই তারা তাদের নিজের বাজার মনে করে, কোনো আলাদা আলাদা বাজার মনে করে না। তারা গ্লোবাল অর্গানাইজেশন হিসাবে ব্যবসায় বা বাজারজাত কর্মকাণ্ড পরিচালনা করে থাকছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের ক্লাস এখানেই শেষ করছি।